পেয়েছি। কি? ঈশানের ঠোঁটের নিচের পার্টে একটা ছোট করে কামড় দিয়ে দিল। আপাতত এইটাই শাস্তি। আর আগের পার্টে সবাই ভেবেছিল কেস করব, যদি না করি তাহলে লেখিকাকে সবাই পিটাবে। আচ্ছা, এখন টাটা। ঈশান হাঁ করে ঈশার যাওয়ার দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে মেয়েটাকে ঠাটিয়ে একটা চর বসিয়ে দিতে, কিন্তু হাত পা যেন কাজ করছে না। একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার মনে পড়ছে তার। আগে এত মেয়ের সাথে রিলেশন করলেও কখনো কাউকে এইসব করেনি। আর বিয়ের দিন রাতে নিহার সব সত্যিই জানতে পারে, তাই তার সাথেও এইসব কিছুই করা হয়নি। বলতে গেলে কোনো মেয়ের এত কাছে কখনোই আসেনি ঈশান। অদ্ভুত ভালো লাগাও কাজ করছে তার। একটা কামড়ও বুঝি এত সুখের হয়। কিন্তু ঈশান সে ভালো লাগাকে বাড়তে দিল না। চুপচাপ রাগী চোখে ঈশার যার দিকে তাকিয়ে রইল। পরের দিন নেশা অনেক আগেই অফিসে চলে এসেছে আজ, কারণ আজ অফিসে নাকি এই অফিসের এমডি আসবে, তাই সবাই তাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুতি নিচ্ছে। একটু পর নীর এন্ট্রি মারলো। সবাই তাকে দেখে অবাক হলো, কারণ আজ তার গেট আপ একটু অন্যরকমই। বাট কেউ এতটা মাথা ঘামালো না। নীর এসে সোজা এমডির কেবিনে ঢুকে গেল। সবাই হা করে তাকিয়ে আছে। একটু পর রবি এসে সবাইকে ডাকলো। আপনাদের সবাইকে নীর স্যার তার কেবিনে ডাকছে। নীর স্যার মানে? উনিই সব বলবেন। আপনারা সবাই কেবিনে যান। সবাই গেল। হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো। সবাই হয়তো বুঝতে পারছো না আমি এমডি কিভাবে হলাম, তাই তো? আচ্ছা, বলছি। আমার পুরো নাম নীর আহমেদ খান। তোমাদের বস কবির খান আমার বাবা। এতদিন আমি একজন স্টাফ সেজে তোমাদের মাঝে ছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম আপনারা একজন আরেকজনের সাথে কতটা কোঅপারেটিভ, আর আপনারা কাজগুলো কতটা মন দিয়ে করেন। অ্যান্ড আমি অবাক, সত্যি আপনারা খুব ভালোভাবেই কাজগুলো করেছেন। বাবাই সত্যি বলেছে, এই অফিসের মানুষগুলো খুব হার্ড ওয়ার্কিং পারসন। আশা করি সবাই আমার পরিচয় লুকানোর পেছনের কারণগুলো বুঝতে পেরেছেন। এখন আপনারা আসতে পারেন। যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে জানাবেন। ধন্যবাদ। এই রবি, নেশা কি করছে দেখা আসো তো গিয়ে। মিথ্যা বলে তো দিলাম, আল্লাহই জানে কতটুকু বিশ্বাস করেছে। আমার মনে হয় না স্যার বিশ্বাস করছে। কেন? স্যার, ম্যাডামের মুখ দেখেই মনে হচ্ছিল ম্যাডাম আপনার কথাগুলোকে সন্দেহ করছে। উফ, কি জ্বালা। যদি এখন আমাকে বিশ্বাস না করে তাহলে প্রপোজটা করব কিভাবে? স্যার, আপনি বরং এখন ম্যাডামকে কিছু বলেন না, কয়েকদিন ওয়েট করেন, ম্যাডামকেও বিশ্বাস করতে দিন, তারপর বলিয়েন। তুমি বুঝবে না রবি, দেরি করার সময় নেই আমার কাছে। যত তাড়াতাড়ি তাকে বলতে পারবো তত তাড়াতাড়ি আমার শান্তি। আচ্ছা, উনি এই অফিসে জয়েন করেছে আমার একদিন পর, তার মানে এই অফিসে ওনার মাত্র 2 দিন হলো। এই 2 দিনে উনি সব কিছু বুঝে গেল। আর তাছাড়াও এই 2 দিনে বেশিরভাগ সময় তো আমার কেবিন থেকেই আমাকে জ্বালাচ্ছিল। তাহলে সবার দিকে নজর রাখলোটা কোন সময়? কিছু তো একটা ঘাবলা আছে, কিন্তু কি হতে পারে? দূর, যাই হোক, তাতে আমার বাপের কি। মে আই কাম ইন ম্যাম? কাম। ম্যাম, আপনাকে নীর স্যার ডাকছে। আমাকে? জি ম্যাম। মে আই কাম ইন স্যার? কাম। জি স্যার, বলুন। পরের বার থেকে রুমে ঢোকার সময় নক করে আসবে না। হ্যাঁ? যা বললাম। আর স্যার বলবা না। আগে যেমন মিস্টার নীল বলে ডাকতে তেমনই রাখবে। আর পারলে জান বলে ডেকো। কিছু বললেন? না, কিছু বলিনি। যা বললাম তা যেন মনে থাকে। হুম। কি ব্যাপার, যা বলছি তা চুপচাপ মেনে নিচ্ছে? কিছু তো একটা প্যাচ আছে। এখন আমি আসি। না, এখানে বসো, আর এই ফাইলটা নাও, কমপ্লিট করো এটা। ওকে, বাট আমি করে দিচ্ছি। এখন করো আর আমার সামনে বসে। কিন্তু ইটস মাই অর্ডার। ওকে। একটু পর। স্যার প্লিজ, আপনি আপনার চোখটা সরাবেন, আমার ডিস্টার্ব হচ্ছে। না, সরব না। তোমাকে বলেছি আমাকে স্যার না বলতে। তুমি সেই ভুলটাই করছো, আর এটা তোমার শাস্তি। এভাবে তাকিয়ে থাকলে আমি কাজ করতে পারবো না। তো কাজ করতে কে বলছে? তুমিও আমার দিকে তাকিয়ে থাকো, আর আমি তোমার দিকে। কী সব বলছেন আপনি স্যার? যা শুনছো, আর তুমি আবার আমায় স্যার বলছো। সো এখন তোমাকে আরও একটা শাস্তি দেব।
তা হলো আমার জন্য গিয়ে একটা কফি নিয়ে আসবে, ওকে? আমি কি আপনার বিয়ে নাকি? তুমি হতে চাইলে বানাতে পারি। মানে? কিছু না, যাও নিয়ে আসো, না হলে অন্য শাস্তি। এই নিন কফি। এটা কি তুমি বানিয়েছো? না, ক্যান্টিন থেকে নিয়ে এসেছি। তাহলে এতে যে কিছু মেশানো নেই তার প্রুফ কি? আমি যদি খেটে মরে যাই? সবাই তো ওখান থেকেই খাচ্ছে, কারো কিছু হচ্ছে না, আর আপনি মরে যাবেন? হুম, যাও তুমি নিজে গিয়ে বানিয়ে নিয়ে আসো। আমি পারবো না, আর এতে কিছু মিশানো নেই। আপনি খেয়ে দেখুন। তোমার মুখের কথাই তো হবে না, প্রমাণ দাও যে এটাতে কিচ্ছু মেশানো নেই। এখন প্রমাণ কিভাবে দিব? প্রমাণ দিতে হলে তো কফিটা আগে টেস্ট করতে হবে, এতে কিছু মিশানো আছে কিনা তা জানতে হবে। হ্যাঁ, তাই বেটার তুমি বরং টেস্ট করেই দেখো। আমি কিভাবে টেস্ট করব? কেন মুখ দিয়ে? আমি এই টেস্টের কথা বলিনি, আমি ক্লিনিক্যাল টেস্টের কথা বলেছি। এত কিছু করতে করতে আমার কফি ঠান্ডা হয়ে যাবে, তার থেকে তুমি বরং একটু খেয়ে দেখো। যদি তোমার কিছু না হয় তাহলে বুঝবো কফিতে কিছু মেশানো নেই। কিন্তু তার মানে কফিতে কিছু মেশানো আছে, তাই তুমি খেতে চাচ্ছ না, আমি জানতাম। অফ ওয়েট, দেখেন আমার তো কিছু হয়নি, মরে যাইনি, আমি বেঁচে আছি। এবার বিশ্বাস হলো তো কফিতে কিছু মেশানো নেই? দাও এখন খাচ্ছি। এটা তো নষ্ট হয়ে গেল, আমার খাওয়াটা খাবেন নাকি? আমি আরেকটা নিয়ে আসছি। আবার যদি সেটাতে কিছু মেশানো থাকে? অফ নিন, এটাই খান। উফ নেশা, কফিটা এত মিষ্টি কেন লাগছে? এটা ব্ল্যাক কফি, আর আপনি বলছেন মিষ্টি লাগছে? তো তোমার কি মনে হয় আমি মিথ্যা বলছি? মিষ্টি হলে তো মিষ্টি বলবো, তাই না? কিন্তু আমি যখন খেলাম তখন তো মিষ্টি ছিল না। তো আমি খাওয়ার সময় মিষ্টি হলো কিভাবে? আমি কি জানি? বুঝছি, বুঝেছি, তুমি খেয়েছো তো তাই মিষ্টি হয়ে গেছে। আপনি এসব কি বলছেন স্যার? না মানে মিস্টার নীর। কি বললাম? দূর না, কিছু না, আপনি খান। তা তো খাবই, এত মিষ্টি কফি কে না খাবে? যার ছোঁয়াতে কফি এত মিষ্টি হয়ে যায়, না জানে আমি সেই ছোঁয়া পেলে আমার ডায়াবেটিক্স হয়ে যায়। না, আগে থেকে কন্ট্রোল করে খেতে হবে। বুঝলাম না। তোমার বোঝা লাগবে না। হোয়াট এভার, আমি কি এখন যেতে পারি? তোমার ফাইল দেখা শেষ হয়েছে? প্রায় শেষ। পুরোটা শেষ করো, তাও আমার সামনে বসে। নেশা কাজ করে বেরিয়ে গেল। উফ জান, তোমাকে কি করে যে নিজের কাছে রাখি। আইডিয়া, তোমাকে বরং আমার বিয়ে বানিয়ে দেই, আর তোমার টেবিলটাও আমার রুমের সাইডেই রাখতে বলবো, তাহলে সারাদিন দেখতে পারবো। এইদিকে ঈশা আজ ঈশানের অফিসে এসেছে, কারণ তারা যেহেতু প্রজেক্টটা একই সাথে করবে তাই একসাথেই কাজ করতে হবে। এসেই ঈশানের কোলে ধপ করে বসে পড়ল। হোয়াট কি দ্য? হলো, এত রিয়াক্ট করার কি আছে? নামো আমার কোল থেকে। ইস, বললেই হলো। আমি না তোমার একমাত্র হবু বউ? আমাকে নিজের কোলে না নিলে কাকে নেবে? ঈশান ঝাড়ি মেরে হাতটা সরিয়ে দিল, তারপর ঈশাকে কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ালো। দেখো ঈশা। কি দেখাবে বেবি, দেখাও না। লিসেন ঈশা, আমি তোমাকে কিছু বলছি না বলে ভেবো না আমি কিছুই করব না। যদি আরেকটু বেশি করার চেষ্টা করো তাহলে আমি তোমার বাবাকে বলতে বাধ্য হব। আচ্ছা সো পরের বার থেকে এসব করার ট্রাই করবে না, আচ্ছা না হলে আমি ডিলটা ক্যান্সেল করতেও বাধ্য হব। আচ্ছা কিছু বলছি আমি তোমায়। আচ্ছা। আরে আজব, কিছু বলছি আমি আর তুমি আচ্ছা আচ্ছা বলছো। কথাগুলো কি কানে গেছে? আচ্ছা, আগে এইটা বলো, তোমার ঠোঁট কাটলো কি করে? দেখে তো মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। কে সেই পাষাণ মানুষটা গো? এইরকম ঠোঁট তো আদর করার জন্য, তা কামড়টা কে দিল? ডোন্ট টাচ মি। উফ ঈশান, তোমার এই ক্যারেক্টারটা মানাচ্ছে না। ডোন্ট টাচ মি, এটা তো মেয়েদের বলার কথা। মানে? উফ, দেখো বেশিরভাগ মুভিতেই দেখো না, নায়করা নায়িকাদের পিছনে ঘুরে আর নায়িকারা ভাব নেয়। আর আমার লাভ স্টোরিতে কোথায় আমি একটু ভাব নিব? তা না, উল্টে তোমার পিছনে আমাকে ঘুরতে হচ্ছে। এটা কি ভালো হচ্ছে? পাঠকরা এসব দেখলে আমাকে তো ছ্যাঁচড়া ভাববে। ছ্যাঁচড়াকে ছ্যাঁচড়া ভাববে না তো কি ভাববে? ছ্যাঁচড়া হই আর যাই হই, তোমারই তো। ঈশা, আমি কিন্তু সত্যি তোমার বাবাকে বলতে বাধ্য হব। ওকে বলে ফেল।
আমিও বলবো তুমি প্রথমে আমার সাথে প্রেম করেছো আর এখন বলছো যে আমাকে বিয়ে করবে না, তখন আমারই লাভ হবে। বাবাই ধরে বেঁধে তোমাকে বিয়ের আসরে নিয়ে বসিয়ে দেবে। বললেই হলো, তুমি বলবে আর সবাই বিশ্বাস করবে নাকি? প্রমাণ কি? আমি তোমার সাথে প্রেম করেছি, 2 সেকেন্ডে তোমার সব মিথ্যা ধরা পড়ে যাবে। আরে তাই তো একটা প্রুফ লাগবে। কি প্রুফ দেওয়া যায় বলুন তো? ইয়েস, পেয়েছি। কি? ওয়েট। ঈশা গিয়ে টেবিলে নিজের মোবাইলটা সেট করে ভিডিও অন করলো। ঈশান বুঝলো না ঈশার মাথায় কি চলছে। এইদিকে নেশা কাজ করছে। হঠাৎ তার কাছে রবি একটা লেটার নিয়ে আসলো। কিসের কাগজ এটা? আপনিই দেখুন। প্রমোশন লেটার? তাও আবার আমার জন্য? আমার প্রমোশন হয়েছে, তাও আবার নির্সারের বিয়ে? ব্যাপারটা কেমন হয়ে গেল না? এরকম কেন? মাত্র 4 দিনও হলো না অফিসে জয়েন করলাম, আর প্রমোশনও হয়ে গেল। আর প্রমোশন যে এমন হয় তাও তো জীবনে শুনিনি। কি হলো ব্যাপারটা? ম্যাম, কিছু ভাবছেন? না, কিছু না। আচ্ছা, আপনি কি জানেন লেন আমার প্রমোশন হয়েছে? নো ম্যাম, এটা স্যার ভালো বলতে পারবে। আপনি বরং তার কাছে জিজ্ঞাসা করুন। হুম। ম্যাম, সাইনটা? হ্যাঁ, করেছি। নেশা পুরোটা না পড়েই সাইন করে দিল। তারপর নীরের রুমের ভিতরে ঢুকলো। মে আই কাম ইন স্যার? নীরের কোনো জবাব পেল না। নেশা আশার নক করলো, জবাব আসলো না। বাধ্য হয়ে দরজা খুলে ভিতরে ঢুকে গেল। আর সাথে সাথে কেউ একজন ভিতর থেকে নেশাকে হাত ধরে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে নেশা ভয় পেয়ে গেল। চোখ পিট করে তাকিয়ে দেখলো নীর। কতবার বলেছি নক করে আসবে না? সরি, ভুল হয়ে গেছে। শাস্তি দিতে হবে, যাতে এরকম ভুল আর না হয়। কি শাস্তি? সেইটা পরে বলবো, আগে বলো কেন এসেছো? কিছু বলবে? হুম। কি? আপনি একটু দূরে দাঁড়াবেন, আমি বলছি। নেশার আরো কাছে দাঁড়িয়ে এখন বলো। আমি দূরেই বলছি। বাট আমি তো শুনলাম কাছে আসতে বললে। আপনি কি উল্টো শুনেন নাকি? বললাম দূরে, আর আপনি শুনলেন কাছে। আমি উল্টোটাই শুনেছি। তাহলে কাছে এসেই দাঁড়ান। নেশা ভাবলো এটা বললে নীর দূরে গিয়ে দাঁড়াবে, কিন্তু নীর উল্টো নেশার কোমরে 2 হাত চেপে ধরে একদম নিজের সাথে মিলিয়ে নিল। নেশা শক। এখন ঠিক আছে? স্যার, এটা কিন্তু ঠিক ঠিক হচ্ছে না। আরে তুমি তো বললা কাছে আসতে, তোমার কথা আমি অমান্য করতে পারি? স্যার প্লিজ। এখন ঠিক আছে? হুম। বলো কি বলবে। আসলে আমার প্রমোশনের কারণটা জানতে চাইছি। প্রমোশন কেন হয়েছে তা জানতে চাইছো? কেন, খুশি হওনি বুঝি? আমি এমন কোনো কাজ করিনি যার জন্য আমার প্রমোশন হবে। কে বলেছে করনি? তুমি খুব ভালো কাজ করো, আর তাই তোমাকে প্রমোশন দেয়া হয়েছে। তাই বলে বিয়ে? আর আমি তো জাস্ট মাত্র 4 দিন হলো অফিসে আসলাম। উফ, তুমি খুব প্রশ্ন করো নেশা। যেটা হয়েছে তাতে কি তুমি খুশি হওনি? কিন্তু কোনো কিন্তু না। আচ্ছা, তুমি সাইন করে দিয়েছো তো? হ্যাঁ, কেন? এইদিকে কি করতে চাইছো তুমি? ওহ গড, ঈশান ওইদিকে দেখুন। কি ওইদিকে? ওইদিকে না, এইদিকে। ঈশান তাকাতে দেরি হলো, বাট ঈশার দেরি হলো না। আসলে ঘটনাটা কি হয়েছে, ঈশান যখন ঈশার দিকে ঘুরেছে, ঈশা ঈশানের শার্টের কলার ধরে আবার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়েছে। না, আগের বারের মতো কামড় দেয়নি, কিস করেছে। ঈশানের সব কিছু বুঝতে সময় লাগলো, কিন্তু যখন বুঝতে পারলো তখন কিছু করার ছিল না। নিজের অজান্তেই ঈশার কোমরে হাত দিয়ে নিজের আরও কাছে টেনে নিল। 5 মিনিট পর ঈশানের ছাড়ার কোনো নামগন্ধ নেই। ঈশা তো অবাক, ভেবেছিল ঈশান ধাক্কা দিয়ে সরিয়ে দিবে, কিন্তু এখানে তো উল্টো হচ্ছে। আসলে ঈশানের তো হুঁশ নেই, সে কি করছে। এইদিকে ঈশার দম বন্ধ হওয়ার অবস্থা। ধাক্কা দিয়ে ঈশানকে দূরে সরিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ধাক্কা খেয়ে ঈশানেরও হুঁশ আসলো। একটু আগের ঘটনাটা মনে করে বোকার মতো ঈশার দিকে তাকালো। এই মুহূর্তে কি করা উচিত তার? রাগও করতে পারবে না, কারণ সে যদি চাইতো তাহলে ঈশাকে সরিয়ে দিতে পারতো, কিন্তু সে তো উল্টো। ঈশা জোরে কয়েকটা শ্বাস নিয়ে মোবাইলটা হাতে নিল। ভিডিওটা রেখে দিলাম। প্রমাণের কথা বলছিলেন না? এইটা হলো প্রমাণ। কিছু বললেই এইটা সবাইকে দেখিয়ে দিব, আর বলবো আমাদের মাঝে সব হয়ে গেছে। তারপর আর বিয়েকে আটকায়? ঈশানকে চোখ টিপ দিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। যদিও একটু আগের কাজটাতে ঈশার খুব লজ্জা লাগছে, বাট সে তা ঈশানের সামনে প্রকাশ করলো না।
এইদিকে ঈশান এখনো হা করে তাকিয়ে আছে। সারা জীবন দেখেছি ছেলেরা জোর করে, আর এখানে মেয়ে। কি মেয়ে রে বাবা। এর পরের দিন নেশা তার কেবিনে ঢুকে দেখলো অন্য আরেকজন বসে আছে। আপনি এখানে কেন? সেই মুহূর্তে রবি ঢুকলো। ম্যাম, আপনার রুম এটা না, আপনি স্যারের রুমে বসবেন। স্যারের রুমে বসবো মানে? স্যারকেই জিজ্ঞেস করুন ম্যাম। ওকে। স্যার এসব কি? স্যার স্যার আপনাকে কিছু বলছি। নীর ঘুরে তাকাচ্ছে না। নেশার মনে পড়লো আসল ঘটনা। মিস্টার নীর, আপনাকে কিছু বলছি আমি। বলো। এতক্ষণ ডাকছিলাম, শুনেননি কেন? তুমি বুঝি আমায় ডাকছিলে? না। আচ্ছা, আমার রুম কোথায়? আমি কোথায় বসবো? কেন? ওই যে ওইখানে বসবে। আপনার সাথে? হ্যাঁ, তুমি তো আমার বিয়ে, তাহলে আমার সাথে বসবে না কেন? কিন্তু এমন নিয়ম তো আগে দেখিনি। এখন দেখে নাও। এখন গিয়ে চুপচাপ বসো, কথা বলো না। নেশা গিয়ে বসে নিজের কাজ করতে লাগলো। নীর একটু পরপর এটা ওটা বলে নেশার দিকে তাকাচ্ছে। লাঞ্চ টাইমে নীর খাবার নিয়ে নেশার সামনে দাঁড়ালো। কি? খাইয়ে দাও। কি? এত রিয়েক্ট করার কি আছে? খাওয়াই তো দিতে বলছি জাস্ট। আমি কেন আপনাকে খাইয়ে দিব? আপনার নিজের হাত নেই? আছে তো, বাট খেতে ইচ্ছে করছে না। তুমি খাইয়ে দাও। আমি কি আপনার চাকর? না, আমার বিয়ে। বিয়ের কাজ কি এগুলা? আপাতত এটাই। এখন খাইয়ে দাও চুপচাপ। খুব ক্ষুধা লাগছে। দেখুন স্যার। দেখছি তো, সারাদিনই দেখি, দেখে মনই ভরে না। খাইয়ে দাও। আমি পারবো না। এরকম কিন্তু কথা ছিল না। আমি যা বলবো তা কিন্তু তুমি করতে বাধ্য। মানে? তুমি কি ব্যাপারটা ভালো করে পড়ে নাওনি? কিসের পেপার? ওয়েট, নেশাকে সেই প্রমোশন পেপারটা দিল, এইটা ভালো করে পড়ো। নেশা ভালো করে পড়লো আর তারপর বড় বড় চোখ করে নীরের দিকে তাকালো। এসব কি? আমি কি জানি? আসলে পেপারে লেখা আছে 2 বছরের জন্য নেশা নীরের বিয়ে, আর পাশাপাশি নীরের সব কথা শুনতে হবে, না হলে নীরকে বিয়ে করতে হবে। আসলে নেশা প্রথম দিকে বিয়ের কথা শুনেই অবাক হয়ে গিয়েছিল, তাই পুরো লেখাগুলো না পড়েই সাইন করে দিয়েছে। আপনি এমন করতে পারেন না। আর এসব কি নিয়ম? হ্যাঁ, আমি এসব নিয়ম মানি না। ওকে, মেনো না, তাহলে বিয়ে করতে হবে, সেটা আরও ভালো। এখন চুপচাপ খাইয়ে দাও, না হলে কি করতে হবে মনে আছে তো? কেন করছেন এসব আপনি নীর? জানো না নাকি? আমার মুখ থেকে শুনতে চাও? নেশা মাথা নিচু করে ফেললো। তুমি এতটাও বোকা না যে আমার এত কিছু করার পেছনের কারণগুলো বুঝতে পারছো না। বাট আমি তোমাকে তো জোর করেও করছি না। তোমার সময় দরকার, ঠিক আছে সময় নাও, কিন্তু দিন শেষে আমার কাছে আসতে হবে। এটা সম্ভব না। সেটা পরে দেখা যাবে, এখন খাইয়ে দাও। নেশা আর উপায় না পেয়ে খাইয়ে দিতে লাগলো। এইভাবে কেটে গেল কয়েকদিন। নীর নেশাকে যেমন পেপারের কারণে ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নেয়, ঈশাও তাই। কিন্তু এইসব কাজে নেশার মনে কোনো ভালোবাসা জন্ম না নিলেও ঈশানের মনে ঠিকই ভালোবাসা উকি দিয়েছে। কিন্তু কাজটা ঠিক হবে কিনা তা নিয়ে ঈশান খুব বেশিই ভাবছে। আজও ওর মনে নিহার জন্য একটা জায়গা আছে, তা ঈশান অস্বীকার করতে পারবে না। কিন্তু ঈশার প্রতিও সে দুর্বল হয়ে পড়েছে। হঠাৎ একদিন নিহার সাথে ঈশানের দেখা হয়। নিহা অ্যাভয়েড করতে চাইলেও ঈশান গিয়ে সামনে দাঁড়ায়। প্রবলেম কি? আমাকে ফলো করছেন কেন? নিহা, আমি আপনার থেকে কিছু শুনতে চাই না। আমি আমার লাইফ নিয়ে সুখে আছি। আমার থেকে আপনি সব কেড়ে নিয়েছেন, তবুও আমি সুখে আছি। কেন জানেন? আবির আমাকে সত্যি ভালোবাসে। ওর ভালোবাসা আপনার মতো খুদ ছিল না। নিহা, আমি যা করেছি তা তোমাকে পাওয়ার জন্য করেছি। ও তাই? আমার অংশকে আমার থেকে দূরে সরিয়ে আপনি আমাকে নিজের করে পেতে চেয়েছেন? এটা আপনার ভালোবাসা? আমি তো চেয়েছিলাম আপনাকে নিয়ে বাঁচতে। তাহলে তাহলে কেন কেন তাকে মেরে ফেললেন? কেন? আমি ভেবেছিলাম তোমার যদি বেবিটা হয় তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে, তাই আমি। বাহ, কি ভালোবাসা আপনার! আচ্ছা, আপনি কি সত্যি ভালোবাসা সেটা জানেন? জানেন না। আপনি ভালোবাসার সংজ্ঞাই জানেন না। যদি জানতেন তাহলে আমার মাসুম বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখার সুযোগ দিতেন আপনি। কিন্তু আপনি নিহা, আমি মানছি আমি ভুল করেছি, বাট আমাকে আরেকবার সুযোগ দাও, জাস্ট একটা বার। আমি কথা দিচ্ছি আর এরকম ভুল করব না। সরি ঈশান, আমি আবিরকে নিয়ে অনেক খুশি আছি। আমাকে একটা বার নিজের ভুলগুলো শুধরানোর সুযোগ দিবা না? আপনাকে আমি ক্ষমা ছাড়ার কিছুই দিতে পারবো না। আর আপনাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমি ক্ষমা চাই নাই, শাস্তি চাই।
আমাকে শাস্তি দাও, কিন্তু তুমি আমার কাছে ফিরে আসো। তা সম্ভব না ঈশান, আমি কখনো আপনার হতে পারবো না। তাহলে আমার কি হবে নিহা? নতুন করে সব শুরু করুন ঈশান, নতুন করেও ভালোবাসা যায়। আমিও আগে ভাবতাম জীবনে ভালোবাসা একবারই আসে, বাট আমি ভুল ছিলাম। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু আবিরের ভালোবাসার কাছে আপনার ভালোবাসা কিছুই ছিল না। তাই আবিরের কাছে আমি নিজেকে সমর্পণ করেছি, আমার ভালোবাসাকে সমর্পণ করেছি। আর দেখুন, আমি সুখী আছি। আমাদের সবারই তাকে ভালোবাসা উচিত, যাকে আমি না, বরং যে আমাকে ভালোবাসে। আই থিঙ্ক আমি কি বলছি আপনি বুঝতে পারছেন। নিহা নেশার কথা মিন করলে ঈশান বুঝলো সে নিহা ঈশার কথাই বলছে। আসলে নিহাও সব সত্যি জানে ঈশান নেশার সাথে কি কি করেছে, তাই সে চাইছে ঈশান নেশার কাছে ফিরে যাক। কিন্তু ঈশান যে আরেকজনকে মন দিতে চাইছে তা কি আর নিহা জানে? আমার মনে হয় ঈশান, আপনার তা নিয়ে ভাবা উচিত, নিজের লাইফ ক্যারেক্টার সুযোগ দেওয়া উচিত, বাকিটা আপনার ইচ্ছা। নিহা কথাগুলো বলেই চলে গেল। ঈশান এখনো দাঁড়িয়ে আছে। হঠাৎ পিছন থেকে ঈশা এসে ঈশানকে জড়িয়ে ধরলো। রাস্তার মধ্যে এইসব কি? ছাড়ো। আমি আমার জামাইকে ধরেছি। কার বাপের কি? হ্যাঁ, কিছু না, ছাড়ো, যেতে হবে তো। আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তোমার গাড়িতে ড্রপ করে দিবে প্লিজ? ওকে, চলো। ঈশান ঈশাকে বাড়িতে দিয়ে নিজ বাড়িতে ফিরে আসলো। নিহার কথাগুলো ভাবছে সে, সত্যি কি নতুন করে সব শুরু করা উচিত? ঈশা যে ঈশানকে ভালোবেসে তা ঈশান জানে। হয়তো একটু পাগলামও বেশি করে, কিন্তু তবুও তার ভালোবাসাগুলো বুঝতে পারে ঈশান। হঠাৎ ঈশানের রুমে নেশা ঢুকলো। তুই এইখানে? এই যে সব ফাইল আমি সাইন করে দিয়েছি, আজ থেকে সব আপনার। জি, এটাই হচ্ছে কাহিনী। এই কয়েকদিন ঈশান নেশার সাথে অভিনয় করেছিল, কারণ সে চেয়েছিল নেশাকে আবার প্রেমের জালে জড়িয়ে সব সম্পত্তি নিজের নামে করতে। কারণ নীরব চৌধুরী অর্থাৎ নেশার বাবা তার সম্পত্তির 80% নেশার নামে লিখে দিয়েছিল। যেহেতু নেশা তার মেয়ে, তাই এটাই স্বাভাবিক। কিন্তু ঈশান তা মেনে নিতে পারেনি, কারণ তার মতে সে নীরবের সব বিজনেস নিজে একা হাতে সামলাচ্ছে, তো নিয়ম অনুযায়ী তার সব পাওয়ার কথা। তাই সে এইসব মানতে পারেনি। তারপর যা হলো তা তো সবাই জানেন। আপনাকে কথা দিয়েছিলাম সব আপনার নামেই করে দেব। এই তার কাগজ। কিন্তু আমার এইসব চাই না নেশা। মানে? আমার এইসব চাই না। আই এম সরি নেশা, আমাকে তুই ক্ষমা করে দে। নেশা দূরে সরে গেল, কারণ ঈশান তার পায়ের সামনে বসে কথাটা বলছে। জি, সব পাঠকদের মতো নেশাও ভাবছে ঈশান নাটক করছে, কিন্তু ঈশান তো নাটক করছে না, সে এইবার সত্যি বলছে। কিসব বলছেন আপনি? আমার এই সম্পত্তি চাই না নেশা, আমার কিছুই চাই না। বরং তোর সাথে এত যেসব অন্যায় করেছি তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু নেশা, আমার দিক দিয়ে একটু ভেবে দেখ। ছোটবেলা থেকে আমি বাবা মার থেকে দূরে একা থেকেছি, কারণ তোর সাথে আমার মিলতো না বলি। তারা চাইলেই তো আমাকে বুঝিয়ে নিজেদের কাছে রাখতে পারতো। ধীরে ধীরে হয়তো আমিও বুঝতে পারতাম, কিন্তু তারা আমাকে দূরে সরিয়ে দেয়। মা বাবা ছাড়া আমি একা বিদেশে কিভাবে থেকেছি তা না হয় নাই বলি। এমন একটা দিন যেত না মা বাবার কথা মনে না পড়তো, আর সব রাগ গিয়ে পড়তো তোর ওপর। যদিও এতে তোর কোনো দোষ ছিল না, কিন্তু সেই সময় আমাকে খারাপ ভালো বোঝানোরও কেউ ছিল না নেশা। নিজে যেটা ভাবতাম তাই করতাম। সেই রাগটা এখনও আমার রয়ে গেছিল। আর তাই তোর সাথে প্লিজ আমাকে মাফ করে দে। আচ্ছা, মাফ করতে হবে না, তুই বরং আমাকে শাস্তি দে, তাহলেই হবে। নেশা কি করবে এখন? তার জায়গায় সে সঠিক, আর ঈশানের জায়গায় ঈশান সঠিক। সত্যিই তো, যদি ঈশানের বাবা মা ঈশানকে বুঝিয়ে বলতো, হয়তো প্রথমে না বুঝলেও ধীরে ধীরে বুঝে যেত। কিন্তু তারা তো ঈশানকে বরং নিজেদের থেকে আলাদা করে দেয়। নিজের শৈশবটা বাবা মাকে ছেড়ে কাটিয়েছে ঈশান। কিছুটা হলেও তো নেশা তার পিছনে দায়ী। কি করবে এখন নেশা তাহলে? প্লিজ নেশা, এইবার জাস্ট কথা দিচ্ছি আর কখনো তোর সাথে এমন করবো না। আর আরেকটা কথা, আমার সম্পত্তিও চাই না। আমি ভুল ছিলাম, তুই এইসব রাখ, আমার কিছুই চাই না। এক সপ্তাহ পর নেশা আর নীর একটা রিসর্টে এসেছে। নীর মূলত এসেছে নেশাকে নিয়ে একটু ঘুরতে, বাট জানে যে নেশা রাজি হবে না, তাই বলেছে একটা ক্লায়েন্ট আসবে এখানে। কোথায় উনি? সে কখন থেকেই ওয়েট করছি, আর কে আসবে কিছুই তো বলছে না। ওয়েট, দেখছি আমি। নীর একটু দূরে গিয়ে ফোন করার ভান করে একটু পরে আবার ফিরে আসলো। উনি নাকি আজ আসতে পারবেন না, খুব বিজি আছে।
এটা কোনো কথা হলো? এতক্ষণ আমাদেরকে বসিয়ে রেখে বলছে আসতে পারবে না। ওকে চলুন, অফিসে ফেরা যাক। আরে দাঁড়াও দাঁড়াও, এত দূরে এসেছি যখন লাঞ্চটা করেই যাই। আরে ক্ষুধা লাগছে তো, তাই বললাম। না হলে কি তোমায় নিয়ে এখানে বসে থাকতাম আমি? অফিসে কত কাজ, আর ভাবাভাবি করতে হবে না। ভিতরে চলো। চলুন। নেশা আর নীর খেতে বসলো। রিসর্টটার একপাশে সাজানো হচ্ছে, হয়তো কেউ কাউকে প্রপোজ করবে তাই সাজাচ্ছে। কি সুন্দর করে সাজছ, তাই না? হুম। যাকে প্রপোজ করবে সে তো অ্যাকসেপ্ট না করে পারবেই না। কেন? আরে এত সুন্দর করে সাজছ, অ্যাকসেপ্ট না করে যাবে কোথায়? হাসছো কেন তুমি? ভালোবাসা কি এইসব জিনিসের উপর ডিপেন্ড করে নাকি? এগুলোর উপর একটু হলেও ডিপেন্ড করে। কারণ যদি সাজো তো মেয়েরা ইমপ্রেস হয়ে যায়, তাহলে খুশিতে অ্যাকসেপ্ট করে দেবে। তাহলে সেটা ছেলের উপর খুশি হয় না, বরং জায়গার উপর খুশি হয়ে অ্যাকসেপ্ট করবে। ভালোবাসা এসব ঝাঁকঝমকের উপরে নির্ভর করে না, নির্ভর করে তার উপর যে মেয়েটাকে তার ভালোবাসার কথা বলেছে। সে যদি তার মনের সবটুকু দিয়ে মেয়েটাকে বুঝতে পারে যে সে তাকে কতটা ভালোবাসে, তাহলেই হবে। তার জন্য এত সাজসজ্জার প্রয়োজন নেই। তো তুমি বলছো তোমাকে নর্মালভাবে প্রপোজ করতাম? প্রপোজ করবেন মানে? না মানে যে করবে আর কি, তার কথা বলছিলাম। হঠাৎ নেশার মোবাইলে একটা ফোন আসলো। ওই সময় আম্মু ফোন দিয়েছে। হ্যালো আম্মু, কি হয়েছে? ওই সময় ফোন দিলে? কি? আমি আসছি এখনই। কোথায় বলো? নেশা ফোনটা রেখে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে লাগলো। কি হয়েছে, কোথায় যাচ্ছ? নীর, আমাকে হসপিটাল যেতে হবে। কার কি হয়েছে আর তুমি কাঁদছো কেন? নেশা কিছু না বলে বেরিয়ে গেল। নীরও পিছু পিছু গেল। দাও আমি ড্রাইভ করছি। নেশা কিছু বলল না। দুজন মিলে হসপিটালে পৌঁছালো। নেশা এসে দৌড়ে রিসিপশনিস্টে গেল। নীরও পিছে পিছে গেল। প্রেজেন্ট নেন ঈশান চৌধুরী, রুম নাম্বারটা প্লিজ বলুন। হোয়াট? ওয়েট ম্যাম, কেবিন নাম্বার 12, আর উনি এখন আইসিইউতে আছেন। ওকে ধন্যবাদ। নেশা দৌড়ে গেল। নীর তো সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এমনটা তো কথা ছিল না। কাঁপা কাঁপা হাতে কাউকে ফোন দিল। ঈশানের অ্যাক্সিডেন্ট হয়েছে? অপর পাশে কি বলল তা শোনা গেল না। নীর ফোনটা রেখে ধীরে ধীরে নেশার কাছে গেল। নেশা পাগলের মতো কাছে তার মাকে জড়িয়ে ধরে। ঈশানকে যে নেশা কতটা ভালোবাসে তা নীর বেশ বুঝতে পারছে। এত কিছুর পরও কিভাবে ঈশানকে নেশা ভালোবাসে? সত্যিই কি ভালোবাসা এমনও হয়? ঈশানের জন্য নীরের একটুও খারাপ লাগলেও নেশার এই কান্নাকাটি কেন যেন নীরের সহ্য হচ্ছে না। একটু পর নীর যাকে ফোন করলো সে হসপিটালে চলে আসলো। তাকে দেখে নীরের আগে নেশা দৌড়ে আসলো। কিভাবে এসব হলো ঈশা? ঈশান ভাই তো তোমার সাথে ছিল, তাই না? তো তুমি কিভাবে জানলে? মানে আমি কিভাবে জানি সেটা কথা না, কথা হচ্ছে যে আজ তো ঈশান ভাইয়া তো তোমার সাথে থাকার কথা, তাই না? আসলে আসলে ওয়েট, নেশা তুমি ভুল বুঝছো। ঈশান এশার সাথে ছিল না। আপনি কিছুই জানেন না নীর, ঈশা ভাইয়ার সাথেই ছিল। ইনফ্যাক্ট আজও তো ভাইয়া ওকে প্রপোজ করবে বলে ঈশার সাথে দেখা করতে গিয়েছিল। তুমি কি করে জানলে? আমি তো সবই জানি, বাট আপনি কিভাবে জানেন? জি, নেশা সবই জানে এখন। ঈশান ওই দিন রাতেই বলেছিল ও শুধু ঈশাকে ভালোবাসে। ঈশার আগমনে ঈশান পাল্টে গেছে ভেবেই নেশা খুব খুশি হয়েছিল। যদিও সে ঈশানকে ভালোবাসে, সেদিনের পর থেকে সত্যি ঈশান আর নেশার সাথে খারাপ ব্যবহার করেনি, বরং অনেক বেশি ভালো ব্যবহার করত। নেশায় ঈশানকে আইডিয়াটা দিয়েছিল আজ ঈশাকে প্রপোজ করার, বাট তারপর কি হয়েছে তা তো সবাই জানে। না মানে আসলে সে যাই হোক, নীর ভাইয়া কিভাবে জেনেছে সেটা বাদ দাও। আগে বলো ঈশান এখন কেমন আছে? অপারেশন চলছে। তুমি এটা বলো, অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? আমি কিভাবে জানবো? আমার জানা মতে ভাইয়া আজ তোমার সাথে ছিল, রাইট? হ্যাঁ ছিল, বাট নেশাকে সব সত্যি বলে দে ঈশা, ওর থেকে লুকিয়ে লাভ নেই। কিন্তু ভাইয়া কি লুকানোর কথা হচ্ছে? ক্লিয়ারলি বলো আমাকে। আসলে আজ ঈশান ঈশার সাথেই ছিল, আর ও ঈশাকে প্রপোজও করেছে, বাট ঈশা অ্যাকসেপ্ট করেনি। অ্যাকসেপ্ট করিনি মানে? কেন অ্যাকসেপ্ট করিনি? ঈশা তো ভাইয়াকে ভালোবাসতো, তাহলে? আমি ওনাকে ভালোবাসি না। মানে?
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস একটি ধারাবাহিক পর্ব গল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।